ঝগড়া চলছে আমাদের, আমি কিন্তু ভুলিনি। ওয়ালিদ স্ত্রীর দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা মনে করানোর আর সময় পেল না। তার কি স্মৃতিশক্তি এত দুর্বল? ভালো মনে আছে তার। সবকিছু ভুলে নিজে থেকে যখন কাছে এসেছে তখন ক্ষমা কি যে চাইতো না? সবকিছু ভুলে নিজে থেকে যখন কাছে এসেছে তখন ক্ষমা কি সে চাইতো না? সে তো সবকিছু ঠিক করার চেষ্টায় আছে। তার আমি করে একটু জ্বালানোর উদ্দেশ্য ওয়ালিদ কিছু না বলে এক হাত জামার বোতামে চালাতে চালাতে গম্ভীর কণ্ঠে বলল। আপাতত ভুলে যাও। ওয়ালিদ পুনরায় নিজের কাজে ব্যস্ত হলো। ওয়ালিদকে দেখে লজ্জায় কুঁকড়ে গেল আভা। দাঁত দিয়ে ঠোঁট চেপে চোখ দুটো বন্ধ করে ফেলল। অষ্টপটে পুরুষালী অধরের স্পর্শ অনুভব হতেই দুই হাতে সর্বশক্তি দিয়ে ওয়ালিদকে ঠেলে সরিয়ে উঠে বসল। প্রচন্ড অভিমানে ভিতরটা পড়ে যাচ্ছে তার। চোখ দুটো জ্বলল, অশ্রুতে টলটল করে উঠল। নিজেকে সামলে নিয়ে আবার সামনাসামনি বসেছে ওয়ালিদ। মেজাজটা এবার সত্যি খারাপ হলো। ধমকের স্বরে বলল। হোয়াট ইজ রং উইথ ইউ? হোয়াট ইজ ইউর প্রবলেম? বিরক্ত চোখে চেয়ে ওয়ালিদ। প্রচন্ড রাগে শরীরে রক্তগুলো ছটফট করছে আভার। কঠিন চোখে চেয়ে কম্পিত গলায় বলল। আপনি এতদিন পর আমার সাথে কথা বলছেন, তাও এইসবের জন্য? কথাটা বলেই কেঁদে ফেলল আভা। ওয়ালিদ হতভম্ব হলো, ক্ষিপ্ত কণ্ঠে বলল। এইসবের জন্য বলতে কি বোঝাতে চাইছো? যেটা আপনি বুঝেছেন সেটাই বলেছি। আভা হাত দিয়ে চোখের পানি মুছল, কণ্ঠ কঠোর করে পুনরায় বলল। আপনি কেমন মানুষ বলুন তো? একটা সরি আপনার কাছে আমার চাইতে বেশি? নিজের ভুল থাকা সত্ত্বেও আপনি এতদিন অবধি আমার সাথে না কথা বলে অদ্ভুত আচরণ করে প্রতি মুহূর্তে আমাকেই শাস্তি দিলেন। এমন ভাব করলেন যেন আমি কোনো বিরাট ভুল করেছি আপনার কাছে। আর এখন এইসব, সব সময় শুধু নিজের ইচ্ছেটাকেই বোঝেন আপনি। আমার ইচ্ছের ঠিক কতটা মূল্য আছে আপনার কাছে? তোমার কাছে এইসব সরি ধন্যবাদের মূল্য আছে হয়তোবা, তবে আমার কাছে নেই। আমি আমাদের সম্পর্কে এইসব শব্দগুলোর প্রয়োজন মনে করি না। তোমার কি মনে হয় আমি তোমাকে সম্মান করি না? তোমার পায়ে মাথা ঝুঁকিয়েছে আমি, আর সামান্য সরির আশা করো তুমি? আমি না হয় কথা বলিনি, তুমি বলেছিলে। বলিনি, কারণ আমি কোনো ভুল করিনি। এটাই, ভালোবাসাতে অভিমান থাকে কিন্তু সব সময় আত্মসম্মান রাখাটা উচিত না। আমার কথা ছাড়ো, তুমি এই সম্পর্কটা যদি ঠিক করতে চাইতে তাহলে নিজের দিক থেকে একটা পা হলেও তো এগোতে। কিন্তু না, বারবার আমি নত হয়েছি আর আমাকেই নত হতে হবে। সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব একা আমার, তাই না? আর কি বললে একটু আগে, আমাকে মানুষ মনে হয় না তোমার? কথাটা কোন দিকে মিন করলে আদতে বুঝেছো? নিজের দোষ অস্বীকার করায় আপনার অভ্যাস, আজ কেন বিপরীত হবেন? ইগো কি আপনার নেই? এসব অযৌক্তিক কথা বললেই সত্যটা মিথ্যে হয়ে যাবে না? আর আপনিই বা কি করেছেন? সবসময় ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে বললেই ফেললেই না ভালোবাসা হয়ে যায় না। সব সময় অনুভূতি মুখে প্রকাশ করা লাগে না। আপনি আমার গায়ে হাত তুলেছেন, এটাও মেনে নিতে পারতাম, কিন্তু আপনি আমার চরিত্রে আঙুল তুললেন। এটা বাইরের কেউ বললে আমি হয়তো কিছুই মনে করতাম না, কিন্তু আপনি। ইচ্ছে হলো কাছে আসলাম, ইচ্ছে হলো দূরে ঠেলে দিলাম, অপর পাশের মানুষটা গোল্লায় যাক। আপনার কাছে এসবই ভালোবাসার সংজ্ঞা? ওয়ালিদের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। আবার একটা বাহু শক্ত করে এক হাতে চেপে ধরে বলল। কি বোঝাতে চাইছো আভা? আমি তোমার কাছে আমার প্রয়োজনে আসি? তাহলে বিয়ের পর রাতের পর রাত সুযোগ থাকা সত্ত্বেও কেন দূরে ছিলাম? রোজ তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছে, তখন কি আমার প্রয়োজন ছিল না? আমার চাহিদা, আমার পৌরুষত্ব বাধ্য করতে পারতো না অনাকাঙ্ক্ষিত কিছু করতে? তোমার দিক থেকে তো কিছুই ছিল না, তাহলে আটকালে না কেন? দূরে ঠেলে না কেন? এখন আবার বলো না যা কিছু আমাদের মধ্যে হয়েছে সেসব শুধুমাত্র আমার জোর জবরদস্তি ছিল। আমার চোখ থেকে অনবরত পানি গড়াতে লাগলো। সে কি আদতে তাই বোঝাতে চেয়েছে? আজকাল কি হয়েছে লোকটার? অভিমান ভাঙানোর বদলে অভিযোগ করছে। আবার দম বন্ধ লাগতে শুরু হলো। সহ্য করতে পারছে না এরূপ কথা। ধরা গলায় বলল। আপনি সত্যি করে বলুন তো, আপনি কি ঠিক করেছেন? আমাকে আর আপনার জীবনে রাখবেন না এমন কিছু? আম, আপনার সন্দেহ এখনো যায়নি, তাই না? অবশ্য আপনার চোখের পরিবর্তন, আপনার পরিবর্তন চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। আমাকে ছাড়াও আপনার জীবন দিব্যি যাচ্ছে তো। অভ্যাসেও পরিবর্তন ঘটেছে। আমি মানুষটাই এমন ভাগ্য নিয়ে জন্মেছি, বেশি দিন কারো প্রিয় থাকি না আমি। আমার ভাগ্যে শুধু মানুষের কথা শোনা আর তাদের কথায় চলাই লেখা আছে। আসলেই যোগ্য নই আমি আপনার। আপনার বাড়ির লোকের মত অনুসারে তো কবে থেকেই তারা চান আপনি ছেড়ে দিন আমাকে। আমি জানি না আপনি কিসের অপেক্ষা করছিলেন, তবে এইবার মনে হচ্ছে ওনাদের ইচ্ছে পূরণ করতে আপনি তৈরি।
আপনি কি দয়া করেছেন আমার উপর? একদম দরকার নেই। আপনার না পারা কাজটা না হয় আমি করব। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দিব। ওয়ালিদ ধাক্কা দিয়ে সরিয়ে দিল আভাকে। রাগের তেজে শিরা উপশিরায় জ্বলন ধরল, হাতের মুষ্টি শক্ত হলো। ক্ষুব্ধ গলায় বলল, খুব সুন্দর কথা বলে তো, হাততালি প্রাপ্য কিন্তু তোমার। এই কথাগুলো দ্বারা ঘুরিয়ে পেঁচিয়ে তুমি এইটাই প্রমাণ করতে চাইলে আমি একটা অত্যন্ত জঘন্য মানুষ, যে শুধু তার প্রয়োজন আর চাহিদার জন্যই এতদিন তোমার সাথে ছিল। অবশ্য তোমার চোখে আমি মানুষ ছিলামই বা কবে? জানোয়ার কথাটা বলেছিলে একবার, মনে আছে আমার। আমি ভেবেছিলাম কথার কথা বলেছ, তুমি দেখি মনে প্রাণে বিশ্বাসও করো। তালুকদার কন্যার এতটুকু অহংকার মানায় অবশ্য। এখন বুঝি আমার সাথে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে আভা? দেখুন আপনি। গর্জে উঠে ওয়ালিদ। একদম চুপ। কি মনে করো তুমি নিজেকে? পৃথিবীতে আর কোনো মেয়ে নেই? আমার শুধু চাহিদা পূরণের হলে তাদের কাছেই যেতাম, যেখানে 500 টাকার বিনিময়ে চাহিদা পূরণ হয়। সেখানে কেন আমি তোমার কাছে আসি, এটা বোঝো? কেন আমার তোমাকেই লাগবে, বোঝো? যাও, আজকের পর ছোবো না তোমায়। ওয়ালিদ তোমার থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখবে। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, পরের বার ডিভোর্সের কথা উচ্চারণ করলে শুধু ছোঁবো না, তোমার এমন অবস্থা করব তুমি কল্পনাও করতে পারছো না। জানে মেরে ফেলবো, কথাটা মাথায় রেখো। কথাটা বলে খাট থেকে নেমে গেল ওয়ালিদ। পাশ থেকে শার্টটা তুলে নিয়ে গায়ে জড়াতে জড়াতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। প্রচন্ড রাগে হাত পা কাঁপছে আভার। পাল্লা দিয়ে চোখ দুটো ভরছে অশ্রুতে। কিছুতেই এই লোকটার কাছে নিজে থেকে যাবে না, কখনোই যাবে না। কমফোর্টার গায়ে টেনে শুয়ে পড়ল। কমফোর্টারের আবরণে লুকিয়ে খুব কাঁদল। এভাবে কতক্ষণ কাটলো জানা নেই আভার। যখন অনেকটা সময় পরেও ওয়ালিদ ফিরে এলো না, তখন মুখ তুলে ব্যালকনিতে চাইলো আভা। ওয়ালিদ সেখানে নেই, সামনে থাকা সোফায় শুয়ে গভীর ঘুমে নিমগ্ন। আভা ধীর পায়ে বিছানা থেকে উঠে কমফোর্টারটা ওয়ালিদের গায়ে জড়িয়ে দিল। পুনরায় বিছানায় এসে শাড়িটা ভালোমতো গায়ে জড়িয়ে জড়সড় হয়ে শুয়ে পড়ল। মাঝারি সোফায় ওয়ালিদের শরীরটা স্বস্তিতে নেই। একটু পর ঘুম ভেঙে গেল তার। গায়ে কমফোর্টার দেখে ধমকালো। বিছানার পানে চাইতেই জড়সড় হয়ে ঘুমে মগ্ন আভাকে দেখল। দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠল ওয়ালিদ। আলমারি খুলে একটা কম্বল বের করলো। সেটা সোফায় রেখে এগিয়ে গেল বিছানায়। কমফোর্টারটা আভার পাশে জড়িয়ে দিল। ঝুঁকে গিয়ে ঠোঁট ছোয়ালো ললাটে। নিচু আওয়াজে বলল, সরি, খুব সরি সিন্ড্রেলা। মমতাজ মরার পর যেমন শাহজাহান তাজমহল তৈরি করেছিল, আপনিও কি সেটাই ফলো করছেন? আভাকে সজাগ দেখে প্রচন্ড অপ্রস্তুত হলো ওয়ালিদ। তড়িৎ ঘুরে দাঁড়িয়ে পা বাড়ালো সোফার নিকট। আভা দ্রুত বিছানা থেকে নেমে ওয়ালিদের সামনে বাধা হয়ে দাঁড়ালো। ওয়ালিদ গম্ভীর দৃষ্টিতে মুখ তুলে চাইল। তাকে কিছু বলতে না দেখে আভা বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না যে? কিসের এত অহংকার বলুন তো আপনার? আমার অগোচরে যেটা বলতে পারেন আমার সম্মুখে বলার সাহস নেই কেন? কয়েকদিন ধরে আপনার এই আজব ব্যবহার দেখছি আমি। ওয়ালিদ ভ্রুকুচকে একবার আভাকে দেখলো, বলল, তোমার সম্মুখেই বলতে চেয়েছিলাম, কিন্তু এতদিনেও তুমি আমাকে বিন্দুমাত্র চিনতে পারোনি আভা। আজকে আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে মূল্যহীন একটা বস্তু মনে হচ্ছে, যার বাবা মা তাকে ফেলে দিয়েছে, যার পুরো পৃথিবীতে আপন বলতে কেউ নেই, যাকে বোঝারও কেউ নেই। তবে আমি খুব করে চেয়েছিলাম অ্যাটলিস্ট তুমি আমাকে বোঝো, আমার একরাশ বিষণ্ণতার একটু হলেও উপশম হও, আমার ভেতরে জ্বালা পড়ার একটু হলেও আরোগ্য হও। কিন্তু তুমি, যাই হোক, সরি শুনতে চাও তো? ভীষণ সরি। আমি সব ভুল আমার, সব দোষ আমার। সরো সামনে থেকে। একদম নাটক করবেন না। আপনার সরি আপনার কাছেই রাখুন। এত সহজে আপনার ক্ষমা নেই। তার আগে বলুন, কি চলছে আপনার মাথায়? কি হয়েছে আপনার? আপনার কি মনে হয় আমি আপনাকে একটুও বুঝি না? এই কয়েকদিন ধরে সম্পূর্ণ অন্য একজনকে দেখেছি আমি, যার সাথে পূর্বের মানুষটার কোনো মিল নেই। সত্যি করে সোজা সাপটা উত্তর দিবেন? ওয়ালিদ কঠিন গলায় বলল। বললাম তো সামনে থেকে সরতে। ওয়ালিদ পাশ কাটিয়ে যেতে নিতেই আভা পুনরায় সামনে দাঁড়ালো। বিরক্ত চোখে চাইল ওয়ালিদ। আভা বেপরোয়া ভঙ্গিতে বলল, একদম বাড়াবাড়ি করবেন না। যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। আমি বাধ্য নই। কে বলেছে? দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ছোবো না বলেছি বলে, নয়তো তুলে অছাড় দিতাম। প্রচন্ড মাথা গরম আছে আমার। আভা বেপরোয়া ভঙ্গিতে বলল। আভা শব্দ করে হাসলো। এগিয়ে এসে ওয়ালিদের ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। বিরক্ত চোখে চাইল ওয়ালিদ। পাশ কাটিয়ে চলতে নিতেই আভা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। থমকালো ওয়ালিদ। পুরো শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। পর মুহূর্তেই ছাড়ানোর চেষ্টা করতে আভা মুখ তুলে চাইল। অশ্রুতে টলমল
সে আখিতে চেয়ে বুকটা মোচড় দিয়ে উঠল ওয়ালিদের। নড়াচড়া বন্ধ হয়ে গেল। আভা বলল, মারুন আচার, কেন এত জ্বালান বলুন তো? একটু শান্ত থাকতে পারে না? আমার সাথে এমন কেন করছেন? কি অন্যায় আমার? আপনি কি আমাকে একটু বিশ্বাস করতে পারছেন না? আমি আর কাউকে বলবো না, কিন্তু আপনাকে বলছি, বিশ্বাস করুন। আমি আপনার অবিশ্বাস করি কে বলেছে? বোঝার চেষ্টা করো, আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি ভেতর থেকে ভালো নেই আভা। আমার মাথা ঠিক নেই, আমি ঠিক নেই। আমি বোঝাতে পারবো না তোমায় আমার কিরকম মনে হচ্ছে। আমি জাস্ট সহ্য করতে পারছি না। রাগ নয় বরং অসহায় শোনালো ওয়ালিদের কণ্ঠস্বর। আভা চিন্তিত নেত্রে চাইল। লোকটাকে আসলেই অন্যরকম লাগছে। হাত দ্বারা চোখের পানি মুছল আভা। পুনরায় জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে? আমার বলবেন না? ওয়ালিদ পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসলো। আভা আবারও পাশে গিয়ে বসলো। চড়াও গলায় বলল, দেখুন, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আমি চেয়ে চেয়ে কথা বলছি দেখে আপনি ভাব নিচ্ছেন আমার সাথে। একবার রেগে গেলে কিন্তু ভীষণ খারাপ হবে। ওয়ালিদ মৃদু হাসলো। অতঃপর বলল, যেদিন আমি জানতে পেরেছি আমার মম ড্যাডের পালিত সন্তান, তখন খুব খারাপ লেগেছিল। এতটাই যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তারপর তারপর আর এই বিষয়টা এতটা জরুরি মনে হয়নি। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার দম বন্ধ লাগছে। ভাই আমাকে এত ভালোবাসে, অথচ আমার নিজেকে স্বার্থপর মনে হয়। ওরা আমার জন্য এত কিছু করেছে, আমাকে এত কিছু দিয়েছে, অথচ বিনিময়ে আমি ওদের কি দিতে পেরেছি? ভাই তোমাকে অসম্ভব ভালোবাসতো, অথচ আমি না বুঝে স্বার্থপরের মতো তোমাকে ছিনিয়ে নিলাম। আর তো আর তোমার সাথেই সংসার করছি, তাও ভাইয়ের চোখের সামনে। যখনই তুমি ভাই আমি এক জায়গায় থাকি, আমার ভাইয়ের চোখের দিকে আমি তাকাতে পারি না। ভাইয়ের কষ্টটা উপলব্ধি হয়, আমার নিজেকে অপরাধী মনে হয়। আপনি এসব ফালতু জিনিস নিয়ে কবে থেকে এতটা সিরিয়াস ভাবতে শুরু করলেন? একটা কথা বলি আমি আপনাকে, আপনি চাইলেও আমি আপনাকে, আপনার ভাইকে কখনো বিয়ে করতাম না। মৌ আপুকে আমি ছোট থেকে নিজের বড় বোন মানতাম। তাছাড়া আমি ভাবতাম এনাদের কাছে আমার অনেক ঋণ আছে, যা শোধ করা আমার সাধ্যের বাইরে। ওনাদের মেয়ের বর কেড়ে নিব, এতটা অকৃতজ্ঞ আভা নয়। দেখুন, আপনার ভাই যদি আমাকে ভালোবাসেও আর আমি যদি অন্য কাউকে ভালোবাসি, সেই দোষ কি আপনার? আর আপনার ভাই ভালোবাসে বলে আমাকে দিয়ে দিতেন, আপনি ভালোবাসতেন না আমায়? ওয়ালিদ প্রতি উত্তর করল না। শান্ত গলায় বলল, তাতে কি যায় আসে? ভাই যদি তোমাকে বিয়ে না করতে পারে, তাহলে আমারও তো তোমাকে বিয়ে করা উচিত হয়নি। যদি ধরো আমি তোমাকে ভালোবাসি আর তুমি অরণ্য বা ভাইকে বিয়ে করে একই ছাদের নিচে বাড়িতে একদম চোখের সামনে ঘুরে বেড়াচ্ছ, তখন আমি ধারণা করতে পারি তখন আমার কেমন লাগতো। আপনি আমাকে বিয়ে করার জন্য আফসোস করেন? সেটা বোঝাতে চাইনি। আভা ক্ষীণ হেসে বলল, এটা নিয়ে আফসোসে শেষ হয়ে যাচ্ছেন তো সমস্যা সমাধানের কোনো রাস্তা পেলেন কি? আমি উপায় বললে তো আপনার পছন্দ হবে না। ভুলভাল ধারণা করায় তো আপনার স্বভাব। আপনিই বরং সমাধান বের করুন। সকাল হয়ে গেছে, আসছি আমি। ঘর ছেড়ে বেরিয়ে গেল আভা। ওয়ালিদ বেশ কিছুক্ষণ ওইভাবেই বসে রইল। অতঃপর উঠে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। প্রচন্ড ঘুম পাচ্ছে তার। ওয়ালিদের ঘুম ভাঙলো অ্যালিসার ডাকে। চোখ খুলে পিটপিট করে চাইতেই আলিসা বলল, আর কত ঘুমোবে? সকালে নাস্তা তো করলে না, অন্তত দুপুরের খাবারটা তো খাবে নাকি? ওয়ালিদ ভ্রুকুচকে বার কয়েক চোখ ঝাপটালো। শোয়া থেকে উঠে বসলো, বলল, তুই এখানে কি করছিস? তোমার বউ পাঠালো। জাগিয়ে বকে পাঠা, বল আমার খিদে পেয়েছে। অ্যালিসা চোখ কুচকে আতঙ্কে উঠে বলল, ছি ব্রো, মানছি আমি বড় হয়ে গেছি, কিন্তু তাই বলে তুমি যা তা কথা বলবে? একটু তো লাজ লজ্জা বাঁচিয়ে রাখো। ওয়ালিদ ক্ষিপ্ত গলায় বলল, কানের নিচে এমন একটা দেবো না, পাকনামি ভালো হয়ে যাবে তোর। ড্যাডকে বলতে হবে তুই বেশি পেকে গেছিস, তোকে বিয়ে দিয়ে বিদায় করতে। যা গিয়ে আমাকে বল খাবার নিয়ে ঘরে আসতে। খাবার ঘরে আনতে হবে কেন? তোমার পা নেই? এত অলস তুমি, চাকরি কিভাবে করতে? ম্যানেজ হয়েছে তো, তুই যাবি কিনা? অ্যালিসা মুখ বেঁকিয়ে বলল, যাচ্ছি, যত সব ঢং। দুপুরে সবাই খেতে বসেছে। আভা আর মৌ মিলে পরিবেশন করছে। অ্যালিসাকে একা ফিরে আসতে দেখে অবশ্য অবাক হলো না আভা, তবে বাকিরা হলো। সালেহা বললেন, কি রে, তুই একা এলি যে? তোর ভাইয়া আসেনি? এখনো ঘুমাচ্ছে? ওর কি শরীর খারাপ? অ্যালিসা চেয়ার টেনে বসলো, বলল, এত ব্যস্ত হতে হবে না মম, তোমার ছেলে পুরোপুরি সুস্থ আছে। তার প্রচণ্ড খিদেও পেয়েছে, তবে সে কষ্ট করে আপাতত এখানে আসতে পারবে না। এখানে আসতে পারবে না মানে কি? ও তো সকালেও খায়নি বোধহয়। অ্যালিসা মাথা নাড়ল, বলল, আসতে পারবে না, কিন্তু খাবে ঠিকই।
আভাকে এখনই খাবার নিয়ে যেতে বলেছে। ও তাই বল। আর আভা কি সম্পর্কে তোর বড় হয়, ভাবি রাখবে। কথাটা বলে শাওন পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। আভা খাবার বেড়ে নিয়ে ঘরে ঢুকতেই দেখলো ওয়ালিদ খাটের উপরে বসা। এগিয়ে গেল ওয়ালিদের নিকট। প্লেটটা সামনে রাখতেই বিরক্ত চোখে চাইল ওয়ালিদ। বলল, এখন কি খাওয়ানোর জন্য আলাদা করে ইনভাইটেশন দিতে হবে? আভা বিরক্ত গলায় বলল, আপনার হাত নেই? আন্টি নিচে ছিল তো, অপেক্ষা করছিল আপনার। ওনাকে এভাবে নিরাশ কেন করলেন? এতদিন তো ওনার হাতেই খেতেন, আজ হঠাৎ কি হলো আপনার? তোমার হাতে খাওয়া বন্ধ করার পর জিজ্ঞেস করতে ইচ্ছে হয়নি তোমার? তোমাকে এত বুঝতে কে বলেছে? এবার কি বাংলা সিনেমার মতো শাশুড়িকে নিয়ে জেলাস হচ্ছ? দেখো, আমি বউকে খুশি করার জন্য মাকে কষ্ট দিতে পারবো না। রাতে ঠিকই মমের হাতে খাবো। গরম চোখে চাইল আভা। বলল, এসব বাজে কথা আপনাকে কে বলেছে? হ্যাঁ, অসভ্য লোক একটা। অনেকদিন পর নিচে নিকনেম শুনে ভালো লাগছে। নাও শুরু করো, প্রচন্ড খিদে পেয়েছে আমার। আভা আর কথা বাড়ালো না। যত কথা বাড়াবে ততই সময় নষ্ট হবে। ওয়ালিদের মুখোমুখি বসে খাওয়াতে লাগলো। ওয়ালিদ জিজ্ঞেস করলো। তুমি খেয়েছো? আভা না বোধক মাথা নাড়ল। খাওনি কেন? ঠিকমতো খাও না, ঘুমাও না, সমস্যা কি তোমার? দিন দিন চেহারার কি হাল হচ্ছে দেখেছো? ডার্ক সার্কেল হয়ে গেছে। না ঘুমালে এমনই হয়। এত পরে বিশ্ব জয় করবে তুমি? নাকি প্ল্যান আরো বড়, যে রাতের ঘুম উড়ে গেছে? ঘুমালে সুবিধা হয় আপনার? আমার তো জাগিয়ে রাখতে পারলে সুবিধা হয়। আভা গরম চোখে তাকাতেই শব্দ করে হাসলো ওয়ালিদ। অনেকদিন পর বোধহয় এভাবে হাসতে দেখলো আভা। মুগ্ধ হয়ে চোখ সরাতে পারল না। তখনই ওয়ালিদ বা চোখ টিপ দিল। আভা চোখ সরিয়ে নিয়ে বলল, অসভ্য, অভদ্র। ওয়ালিদ আরো জোরে হাসলো। খাওয়ানো শেষ করে উঠতেই চোখ দুটো আধার হয়ে আসলো আভার। মাথাটা ঘুরিয়ে উঠেছে। এক হাত মাথায় দিয়ে ধপ করে বসে পড়লো খাটে। ওয়ালিদ অবাক হয়ে বলল, হয়েছেটা কি? হঠাৎ মাথাটা ঘুরিয়ে আসলো, সমস্যা না আমার, এমন হয় প্রায়। আজব কথা বলছো। কবে থেকে হচ্ছে এমন? আগে বলনি কেন আমাকে? আভা বসা থেকে উঠে বলল, এটা আমার সাথে অনেক আগে থেকেই হয়। এটা এমন কোনো বড় বিষয় না, তবে এই কয়দিন একটু বেশি হচ্ছে। যা হচ্ছে আপনার জন্য হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ, তাই না? আমি কি করেছি? আমার ঠিকঠাক খাওয়া দাওয়া মাথায় উঠেছে কার জন্য? আপনার এই ঝগড়া ঝগড়া খেলার জন্য কতটা কষ্ট পেয়েছি আমি এই কয়দিন, তার ধারণা আছে আপনার? তার উপরে কি? কিছু না, যেতে হবে আমায়, খিদে পেয়েছে আমারও। কথাটা বলে বেরিয়ে গেল আভা। হতভম্ব হয়ে বসে রইল ওয়ালিদ। রাত প্রায় 12টার কাছাকাছি। সালেহা, অ্যালিসা, ওয়ালিদ, আভা সবাই অপেক্ষা করছে অ্যালিসার ঘরে। কালকে শাওনের জন্মদিন। রাত 12টার সময় উইশ করার অপেক্ষায় সবাই। কেক আর বাকি সরঞ্জাম নিয়ে মৌদের ঘরের দরজায় বার কয়েক টোকা দিতেই দরজা খুলে দিল মৌ। শাওন তখনও ঘুমিয়ে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুতেই সবাই মিলে চেঁচিয়ে উঠল। শাওন উঠে বসে সবাইকে দেখে যা বোঝার বুঝে গেল। অতঃপর উইশ করা শেষ হতেই কেক কাটা হলো। সালেহা, ওয়ালিদ, অ্যালিসা, মৌ সবাইকে কেক খাওয়ানো শেষে শাওনের চোখ পড়ল জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আভার পানে। শাওন অবশ্য এত কিছু ভাবল না। সবার মতোই আবার মুখের সামনেও কেক ধরল। আবার একটু সংকোচ বোধ হলো। মৌ হাসি মুখে ইশারা করলো খাওয়ার জন্য। শাওন বলল, কি হলো, হা করুন, অল্প একটু তো নিতেই হবে। ওয়ালিদের হাতের মুঠি শক্ত হলো। বিষয়টা খুবই স্বাভাবিক, তবুও কেমন অস্থির লাগছে ওর। আভা উপায় না পেয়ে অবশেষে খেলো কেক। ওয়ালিদের শিরা উপশিরায় জ্বলন ধরলো যেন। প্রচন্ড রাগ হচ্ছে তার। নিজেকে যতটা সম্ভব সামলানোর চেষ্টা করলো। শাওন সরে গেছে আভার নিকট হতে। মৌয়ের পাশে গিয়ে দাঁড়ালো। বেশ কিছু কথোপকথনের পর সবাই বেরিয়ে গেল ঘর থেকে। শাওন দরজা বন্ধ করে আসতেই মৌকে নিচু মস্তকে দাঁড়িয়ে থাকতে দেখলো। শাওন এগিয়ে বলল, কি হয়েছে মো, কোনো সমস্যা? না তো, আপনি খুশি হয়েছেন? শাওন মাথা নাড়ল। বলল, অবশ্যই, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা এত কিছু করেছো, আমি তো ভাবতেই পারছি না। বরাবরই জন্মদিন আমার অনেক ভালো লাগে, গিফট পাওয়া যার। আপনি এত বড় হয়েও এসব ভাবেন? হুম, অবশ্যই। কালকে দেখার পালায় কি কি উপহার আসে। তুমি কি দিবে বলো তো? সেটা তো এখন বলবো না, সারপ্রাইজ। শাওন সম্মতিসূচক মাথা নাড়ল। চট করে মৌকে কোলে তুলে নিতেই হতভম্ব নেত্রে চাইল মৌ। শাওন বলল, ওটা অনেক বড় গিফট, আপাতত ছোটখাটো দিয়ে মন ভরাই, কি বলো? মৌ হাসলো, সঙ্গে শাওনও।
ঘরে ঢুকতেই দরজাটা শব্দ করে বন্ধ করলো ওয়ালিদ। এত জোরে শব্দ হলো যে রীতিমতো কেঁপে উঠল আভা। ওয়ালিদ ওসবে পাত্তা দিল না, গটগট পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কোনো কিছু বোধগম্য হলো না আভার। ধীর পায়ে ওয়ালিদের পাশে গিয়ে শুয়ে পড়ল। দুজনের মধ্যে ফাঁক খুব একটা না হওয়ায় চট করে সরে গেল ওয়ালিদ। আভা অবাক নেত্রে চাইতেই ওয়ালিদ গম্ভীর গলায় বলল, ছোব না বলেছিলাম না, তাই দূরত্বটা বজায় রাখছি। এইভাবে তাকানোর কিছু নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। ওয়ালিদ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। পেট ফেটে হাসি পেল আভার, তবুও নিজেকে সংযত করে বলল, সে তো বুঝলাম, কিন্তু আপনি কি রেগে আছেন? না তো। তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলুন। মুখ ফিরিয়ে শুয়ে আছেন কেন? আপনার কণ্ঠটাও তো কেমন যেন লাগছে। আমি মোটেও রেগে নেই। আভা আচমকা চিৎকার করে উঠল, বলল। আমার চোখ জ্বলছে, কি জানি পড়লো। ওয়ালিদ তড়িঘড়ি করে সেদিকে চাইল। একটা চোখে হাত দিয়ে রেখেছে আভা। ফোনের টর্চ অন করে আভার উপর ঝুঁকল। চোখের কাছে টর্চ ধরে বলল, কি হয়েছে? কই হাত ছড়াও, দেখতে দাও আমাকে। আভা হাতটা সরিয়ে ওয়ালিদের কলারে রাখলো। ওয়ালিদ সেদিকে বিশেষ গুরুত্ব দিল না। চোখের উপরে ঝুঁকে ফোঁ দিতেই ওর গালে টুক করে ঠোঁট ছোঁয়ালো আভা। হতভম্ব চোখে চাইল ওয়ালিদ। ওর মনে হলো ও কোনো স্বপ্ন দেখছে। কাজটা করেও বেজায় লজ্জায় পড়ল আভা। হৃদস্পন্দনের চলন দ্রুত হলো। গাল দুটো লজ্জায় রক্ত জবার ন্যায় লাল হয়ে উঠল। ওয়ালিদ গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমার চোখ বোধহয় ঠিক হয়ে গেছে সোনামণি। ওয়ালিদ সরতে নিতেই আভা আরেকটা হাত ওয়ালিদের কাঁধে রাখলো। আভার মুখটা ঘোরানো অন্যদিকে। লজ্জায় চোখ তুলে চাইতে পারছে না। তা দেখে এবার হাসি পেল ওয়ালিদের। হাসিটা গিলে নিয়ে বলল, তোমার কি আজকেও ভয় লাগছে? আভা বুঝলো ইচ্ছা করে তাকে খেউছাচ্ছে। ছেড়ে দিল ওয়ালিদকে। ক্ষুব্ধ কণ্ঠে বলল, জানতো আপনি, মোটেও ভয় লাগছে না আমার। আমি কি কোনো বাচ্চা নাকি? আর কখনো যদি 6 ফুটের লাইন অতিক্রম করার চেষ্টা করেন না, তাহলে ভীষণ খারাপ হবে। বদলোক একটা। ওয়ালিদ শব্দ করে হাসলো। খপ করে আভার গায়ের ওড়নাটা ছুঁড়ে ফেলে একটা হাতে আঙ্গুল গুজে মুখ ডোবালো নিখুঁত মোলায়েম গোলায়। বার কয়েক ঠোঁট চুইয়ে ক্ষীণস্বরে বলল, খারাপ তো এইবার হবে, তোমার ভাবনার চেয়েও বেশি হবে। ফজরের আজান ভেসে বেড়াচ্ছে বাসাতে। পাখিদের কিচিরমিচিরে মুখরিত চারিপাশ। ভোরের আলো ফুটছে সবে। সদ্য গোসল করা পানিতে সিক্ত কেশ নিয়ে শিশার সম্মুখে দাঁড়ালো আভা। চুল মুছতে মুছতে বার কয়েক নিজেকে পরখ করলো। ঠোঁটের কাজটা জ্বলছে খুব। ওয়ালিদের পানে দৃষ্টি যেতেই দেখলো সে উপর হয়ে গভীর তন্দ্রায় ডুবে। মুখের অর্ধেক অংশ বালিশে ঢাকা। আভা এগিয়ে গেল ওয়ালিদের নিকট। মুখের সামনে সামান্য ঝুঁকে বলল, আপনি আবার ঘুমাচ্ছেন? ওয়ালিদের বোধহয় কর্ণগোচর হলো না। আবার মাথায় দুষ্ট বুদ্ধিরা ভর করলো। চুল থেকে পানি হাতে নিয়ে ওয়ালিদের মুখে ছিটিয়ে দিতেই চোখ মুখ কুচকে ফেললো সে। আভা পুনরায় একই কাজ করতেই চোখ না খুলেই বলল, সকাল সকাল বিরক্ত করছো কেন সোনামণি? সারা রাত জ্বালাতন করে শান্তি হয়নি তোমার? ঘুম জড়ানো কণ্ঠ ওয়ালিদের। অবাকতায় ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হলো আভার। বলে কি লোক? মৃদু হেসে বলল, আপনার মুন্ডু। চুপচাপ উঠে পড়ুন। আবার কেন ঘুমাচ্ছেন? ওয়ালিদ পিটপিট করে আঁখি মেলে চাইলো আবার পানি। ব্রু জোড়া কুঞ্চিত করে বলল, এত সকালে উঠে কি করব? তুমি বা উঠছো কেন? এই তোমার কি ঘুম টুম পায় না নাকি? এসো তো, তুমিও শুয়ে পড়ো। ওয়ালিদ এক হাত বাড়াতেই সরে দাঁড়ালো আভা। আতঙ্কে উঠে বলল, না না, অনেক কাজ আছে আমার। আপনার মতো পড়ে পড়ে ঘুমানোর মতো সময় মোটেও নেই আমার। কি গাছ? আপনার ভাইয়ের জন্মদিন আজকে, বাড়িতে অনুষ্ঠান আছে, অনেক মানুষ আসবে। আপনি কিভাবে ভুলে গেলেন বলুন তো? ওয়ালিদ প্রতিউত্তর করল না। ধপ করে শোয়া থেকে উঠে বসলো। হাত দিয়ে ইশারা করে বলল, এদিকে এসো, কথা আছে আমার। আমি ধরে নিয়ে আসলে খুব খারাপ হতো তোমার জন্য। আভা এগিয়ে যেতেই টান মেরে কোলে বসালো ওয়ালিদ। হক চকিয়ে তাকালো আভা। ওয়ালিদ শক্ত করে কোমর জড়িয়ে ধরে। ললাটে ললাট ঠেকিয়ে শান্ত গলায় বলল, আমার ভাই তোমার কি হয়? আচমকা এমন প্রশ্নে চোখ মুখ কুচকে তাকালো আভা। ওয়ালিদ পুনরায় ধমকে উঠল। কি হলো, কথা বলছো না কেন? গলায় কিছু আটকে গেছে? আভা না বোধক মাথা নেড়ে বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছেন? দেখুন, আমার নষ্ট করার মতো একদমই সময় নেই, ছাড়ুন তো। বোনের বরকে কি বলে? দুলা ভাই। কেন? এটা ভালো না। বরের ভাইকে কি বলে? ভাইয়া। ওয়ালিদ রুগ্ন গলায় বলল, ভাইয়া বলার কোনো দরকার নেই। আজ থেকে শাওন ভাই বলবে, মনে থাকবে? আভাকে অবাক চোখে চেয়ে থাকতে দেখে ওয়ালিদ চোখ রাঙালো। আভা বলল,
ঠিক আছে। কি বলবে? শাওন ভাই। এবার বলো আমার নাম কি? আভা বিরক্ত গলায় বলল। কেন আপনি জানেন না? নিজের নাম তো সবসময় নিজেই জপতে থাকেন। এখন সকাল সকাল এসব করে বিরক্ত করছেন কেন বলুন তো? তুমি বিরক্ত হচ্ছ? ওয়ালিদের দৃষ্টি গভীর, কণ্ঠস্বরেও দৃঢ়তা। ভয় হলো আভার। লোকটা কি রেগে গেল? শুকনো ঢোক গিলে নিয়ে বলল। না, মানে হ্যাঁ, ওই আসলে তাহলে আরো বিরক্ত করব। তোমাকে বিরক্ত করতে আমার সেই মজা লাগে, কিন্তু আপাতত আমি সিরিয়াস। এখন বলো আমার নাম কি? কথাটা বলে ওয়ালিদ আভার গলায় হওয়া লালচে চিহ্নতে আলতো করে আঙ্গুল ছোয়ালো। কেঁপে উঠল আভা। লজ্জার লালচে আভা ভর করলো মুখ জুড়ে। ওয়ালিদ বুঝতে পেরে নৈশব্দে হাসলো। আভা কম্পিত স্বরে বলল। শাহরিয়ার ওয়ালিদ চৌধুরী। তুমি শুধু ওয়ালিদ বলবে। কি বলবে? আভা ওয়ালিদের হাতটা সরিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল। মোটেও না, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। আপনি বয়সে বড়, তাই না? বড়দের নাম ধরে ডাকা তো উচিত না। তো কি আমাকেও ভাই ডাকবে? আপনি চান আমি ভাই ডাকি? আপনি বলে ঠিক আছে। গম্ভীর হলো ওয়ালিদের মুখ। আভা খিলখিল করে হেসে উঠল। ওয়ালিদ চোখ রাঙিয়ে বলল। তুললে না একটা অছাড় দিলে তোমার ফাজলামি ভালো হয়ে যাবে। দেবো? কথাটা বলেই ওয়ালিদ আভাকে কোলে নিয়ে ঘাট থেকে নেমে পড়ল। আভা দু হাতে ওয়ালিদের গলা জড়িয়ে হাসছে। ওয়ালিদও হেসে ফেলল, বলল। তোমার ভয় লাগছে না? একদম না। এতটা বিশ্বাস করো? হুম। তাহলে বলো ওয়ালিদ। মোটেও না। একবার বলো, নয়তো এইভাবে সারাদিন রেখে দেবো। আপনার হাত ব্যথা করবে না? কথা ঘোরাবে না, যা বলছি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, ওয়ালিদ। গুড গার্ল, এমনটাই বলবে। ওয়ালিদ আভাকে নামাতে যেতেই আভা বাধা দিল। শক্ত করে জড়িয়ে ধরল ওয়ালিদকে। ওয়ালিদ কৌতূহলী চোখে চাইতেই বলল। আমাকে জানালার কাছে নিয়ে চলুন, ভোর দেখব। ওয়ালিদ মৃদু হাসল। জানালার নিকট পা বাড়িয়ে বলল। হুকুম প্রিন্সেস সিন্ড্রেলা। একটু পর অনুষ্ঠান শুরু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকটু দেখে নিল মৌ। ডার্ক চেরি রঙের শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে তাকে। শাওন এক নজর দেখল নিজের সহধর্মিণীকে। সে নিঃসন্দেহে স্বীকার করতে বাধ্য যে তার বউ পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীদের মধ্যে একজন। তার রূপের কোনো বর্ণনা হয় না। আজকে আরো সুন্দর লাগছে মেয়েটাকে। মৌ ওইভাবে শাওনকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল বেজায়। নতমস্তকে বলল। এইভাবে কি দেখছেন? শাওন দৃষ্টি সংযত করে, মৃদু হেসে বলল। তেমন কিছু না, তুমি বলেছিলে আমার জন্য গিফট আছে। মৌ মাথা নাড়ে, বলে। অবশ্যই আছে। আলমারি থেকে একটা ছোট রঙিন পেপারে মোড়া বক্স বের করলো মৌ। শাওন এগিয়ে আসলো ওর নিকট। মৌ এগিয়ে দিতেই শাওন সেটা হাতে নিল। খোলার প্রয়াস করতেই মৌ তড়িঘড়ি করে বলল। এখন নয়, যখন আমি আপনার সঙ্গে থাকবো না বা দৃষ্টির অগোচরে থাকবো তখন খুলবেন। শাওন সম্মতিসূচক মাথা নাড়ে। মৌ বলল। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলবেন। কি এমন কথা? মৌ ক্ষণিক চুপ রইল। প্রস্তুত করলো নিজেকে। কেমন একটু অস্বস্তি কাজ করছে তার। তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্ক থাকলেও মৌয়ের মনের একটা দ্বিধা এখনো তাকে সবসময় তাড়া করে বেড়ায়। শাওন মৌকে চুপ থাকতে দেখে বলল। কি হলো বলো, আমাদের নিচেও যেতে হবে, সবাই অপেক্ষা করছে। মৌ মৃদু হেসে বলল। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি আমাকে মন থেকে মেনে নিতে পেরেছেন? আমার কেন যেন মনে হয় আপনি জোর করে আমার সাথে আছেন। শাওন বোধহয় থমকালো খানিক। প্রশ্নটা তার জন্য আসলেই কঠিন। কখনো তো সেভাবে ভাবা হয়নি। এই মেয়েটাকে সে কষ্ট দিতে চায় না। আচ্ছা, সে সত্যি আভাকে ভুলে গেছে? উত্তর এলো না। শাওন যদি সত্যি আভাকে ভুলে যেত, তাহলে এখনো ওয়ালিদের সাথে আভাকে দেখে তার বুকের ভিতরটা মুচড়ে উঠত না। আচ্ছা, একটা সম্পর্কে ভালোবাসা কি খুব জরুরি? একেবারেই না। নয়তো শাওন ময়ের সাথে দিব্যি সংসার করতে পারত না। আভা ও ওয়ালিদের সঙ্গে থাকতো না। শাওনের এখনো কোথাও একটা আফসোস রয়ে গেছে। সে কেন সবার অনুমতির পরোয়া করলো? কেন আভার মতামতের পরোয়া করলো? কেন সমাজের লোকের কথা ভাবলো? কেন পারল না ওয়ালিদের মতো বেপরোয়া হতে? কেন জোর করে হলেও তার ভালোবাসাকে জয় করলো না? তাহলে হয়তো বাধ্য হয়ে হলেও আভা তার সাথে থাকতো, ঠিক যেমন ওয়ালিদের সাথে আছে। পরক্ষণে কেউ বলে উঠল। ছি শাওন, লজ্জা হওয়া উচিত তোমার। ও তোমার ভাইয়ের স্ত্রী। নিজ স্ত্রীর সম্মুখে পরনারীর ভাবনায় মত্ত হতে লজ্জা করে না তোমার? শাওনকে চুপ করে যেতে দেখে বুকের ভিতরটায় জ্বলন শুরু হলো মৌয়ের। পুনরায় বলল।
কি হলো? প্রশ্নটা কি খুব কঠিন? এত ভাবছেন যে? শাওন মৃদু হেসে বলল, এটা কেমন প্রশ্ন মৌ? আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে। আমরা একে অপরের সাথে থাকবো। কয়েকদিন পর তুমি আমার সন্তানের মা হবে, আর এখন কিনা এই ধরনের প্রশ্ন করছো? তুমি কি এখনো আমাকে নিয়ে অখুশি মৌ? কিছুটা সংকুচিত হলো মৌ। সে শাওনকে অবিশ্বাস করে না। এমন একটা প্রশ্ন করার জন্য নিজের উপর বিরক্ত বোধ হলো তার। তড়িৎ বলল, না না, আমি তা বলতে চাইনি। আচ্ছা, এসব কথা ছাড়ুন, নিচে চলুন, সবাই আপনার অপেক্ষা করছে। শাওন স্বস্তির শ্বাস নিল। মৌ বেরিয়ে গেছে ঘর থেকে। নিজের উপর চরম বিরক্ত শাওন। কেন সেই সহজ সরল মেয়েটাকে ভালোবাসতে পারছে না? তাকে ভালোবাসি বলতে গেলে কেন বারংবার দ্বিধায় পড়ে সে? অথচ এই মেয়েটা শুধুমাত্র তার একটু ভালোবাসার জন্য নিজের সমস্ত সত্তাই পরিবর্তন করে ফেলেছে। ভারাক্রান্ত মন নিয়ে শাওন বের হলো ঘর থেকে। ওয়ালিদ ওয়াশরুম থেকে বের হয়েছে সবে। সীসার সম্মুখে কালো রঙা শাড়িতে আবৃত রমণীকে দেখে দৃষ্টি স্থির হয় তার। দুই ওষ্ঠের মধ্যভাগে একটা ক্লিপ রাখা আভার। দুই হাত উঁচিয়ে চুল বাঁধার চেষ্টায় ব্যস্ত, যার কারণে শাড়ির আবরণ সরে গিয়ে দৃশ্যমান হচ্ছে ফর্সা সুগঠিত উদর। ওয়ালিদের নিঃশ্বাস এলোমেলো হয়। ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে যায় আভা নিকট। আচমকাই ওয়ালিদকে পেছনে দেখে মুখ ঘুরিয়ে চায় আভা। ওয়ালিদ গম্ভীর গলায় বলল, কি দেখছো? একটা কথা বলো তো, তোমাকে এসব ফালতু শাড়ি পরার আইডিয়া কে দিয়েছে? ঠোঁটের মধ্যমে ক্লিপ থাকায় প্রতি উত্তর করতে পারল না আভা। মুখ দিয়ে সূচক শব্দ করে। অবাক নেত্রে ভ্রুচোরা কুঞ্চিত করে চায় ওয়ালিদের পানে। ওয়ালিদ মুখ দিয়ে চসূচক শব্দ করে বলল, মুখ থেকে সরাও ওটা, রাখো এখনই, নয়তো খুব খারাপ হবে। আগুন চোখের হুঁশিয়ারিতে কিঞ্চিত ভীত হলো আভা। হাতে ধরে চুলগুলো ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখলো ক্লিপটা। তারপর বিরক্ত চোখে তাকালো। রাগান্বিত গলায় বলল, সমস্যা কি আপনার? এভাবে বিরক্ত কেন করছেন? দেখছেন তো আমি রেডি হচ্ছি। ওয়ালিদ মাথা নেড়ে বলল, দেখে নিয়েছি, এবার যাও, আলমারি থেকে একটা বড় সাইজের গাউন বের করে সেটা পরো, সাথে সুন্দর করে ওড়না পরবে। এইসব ফালতু জিনিস পরে আমার সামনে যেন ঘুরতে না দেখি। আভার মুখটা ভার হলো। একটু শখ করে শাড়িও পরতে পারবে না, এটা কেমন কথা? ওয়ালিদ গম্ভীর হওয়া মুখটা লক্ষ্য করে বলল, কি ব্যাপার, তুমি কিছু বলতে চাও? শাড়ি পরলে সমস্যা কি? যা সামলাতে পারো না তা পরার কোনো দরকার নেই। তাও তোমার যদি একান্তই পড়তে ইচ্ছে করে, রাতে যখন সবাই চলে যাবে তখন ঘরে এসে শাড়ি পরে বসে থাকবে। আভা কঠিন চোখে চেয়ে বলল, এর ফজিলত কি? ঘরের মধ্যে কেউ শাড়ি পরে কেন বসে থাকবে? তো তুমি কি চাও? তোমার এই ফর্সা পেটের ডান পাশের কালো রঙের যে ছোট্ট সাইজের তিলটা চকচক করে সেটা সবাই দেখুক। মাথাটা নিচু করে ফেলল আভা। লজ্জায় কুকড়ে গেল মুহূর্তে। কম্পিত গলায় বলল, ছি, অসভ্য নির্লজ্জ কোথাকার। মুখে কিছুই আটকায় না, তাই না? আপনার আমাকে এমন মনে হয়? ওয়ালিদ মুখ গম্ভীর করে বলল, সে আমি অসভ্য হই, কিন্তু অন্য কেউ আমার বউকে অসভ্য চোখে দেখবে এটা সহ্য করতে পারবো না। তুমি সোজা কথা বুঝতে পারো না, সেই দোষ কি আমার? আভা নিরীহ মুখ করে বলল, আচ্ছা, আমি কথা দিচ্ছি কেউ দেখবে না। মানে আমি সামলে থাকবো। প্লিজ শাড়িটা থাক, আমি অনেক কষ্টে পড়েছি, প্লিজ। ওয়ালিদ না করতে পারল না। মেয়েটা একেবারে বোঝে না কেন সেটাই মাথায় ঢোকে না। অতঃপর ড্রেসিং টেবিলের উপর থেকে কয়েকটা সেফটি পিন তুলে নিয়ে সুন্দর মতো আভার শাড়িতে লাগিয়ে দিল। আভা ফ্যাল ফ্যাল চোখে দেখল শুধু। কাজ শেষ হতেই বলল, খবরদার যেন উল্টাপাল্টা না হয়, নয়তো আজকে আর তোমার নিচে যাওয়া হবে না। ঠোঁটে আবার কি লাগিয়েছো? কথাটা বলেই ঠোঁটে হাত রাখলো ওয়ালিদ। বুড়ো আঙ্গুল দ্বারা সবটা মুছল। আমার চোখ মুখ কুচকে চেয়ে রইল। পাগল নাকি এই লোক? ওয়ালিদ বলল, এখন ঠিক আছে, চলো। আভা মুখ ভার করে গিয়ে খাটের উপর বসে পড়ল। ওয়ালিদ হতভম্ব হয়ে বলল, কি হলো? আমি যাব না, আপনি একাই যান। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বলে হচ্ছে, হিংসুটে লোক কোথাকার। বউ যেন ওনার একার আছে, সবাইকে নিজের মতো অশুভ নির্লজ্জ মনে করে। আপনি একাই যান। ওয়ালিদ শব্দ করে হাসল। গা জ্বলে উঠল আভার। মুখ ঘুরিয়ে বসে রইল। 5 মিনিটের মধ্যে নিচে আসবে, নয়তো আমাকে দ্বিতীয়বার আসতে হলে তোমার জন্য খুব খারাপ হবে। সবার সামনে তোমাকে কোলে নিয়ে ঘুরলে বিষয়টা কিন্তু মোটেও ভালো দেখাবে না। তুমি তো জানোই আমি নির্লজ্জ, অসভ্য। ওয়ালিদ বের হতে হতে বলল। মুখ ফুলিয়ে বসে রইল আভা। মনে মনে আচ্ছা করে বকে দিল ওয়ালিদকে। লোকটার বাড়াবাড়ি আজকাল বেড়েই চলেছে। সেও আজকে জেদ ধরে বসে থাকবে, কিছুতেই যাবে না। আসুক না কোলে নিতে, আভাও দেখে নেবে। মুহূর্ত কয়েক বসে থাকার পর আবার মনে হলো তাকে কেউ দেখছে।
ঠিক সেই দিনের মতো অনুভূতি হতে লাগলো তার। অনুষ্ঠানের জন্য বর্তমানে উপরের ঘরে কেউ নেই। নিচ থেকে মানুষের কলরব কানে বাজছে। আবার অস্থির লাগা শুরু হলো। হঠাৎ করে আবার মনে হলো কেউ ওর নাম ধরে ডাকছে। দরজার পাশেই কি দাঁড়িয়ে আছে সে? কে সে? কেন আবার আশেপাশে ঘুরঘুর করছে? কি চাই সে? আভা চড়াও গলায় বলল, কে ওখানে? সামনে এসো। আমি মোটেও ভয় পাচ্ছি না। কে ওখানে? আবার মনে হলো এই বাড়িতে অরণ্য আছে। সেদিনও আলিদা অরণ্যের কথা বলেছিল। তাহলে কি অরণ্য? হ্যাঁ, হতেই পারে। আজকেও কি আভার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে? আভাকে বদনাম করার চেষ্টা করবে? না না, আর ভাবতে পারল না। দরজার কাছে এগিয়ে যেতেই ঘরে ঢুকলো অরণ্য। অতঃপর ধপ করে দরজাটা বন্ধ করে দিল। আভা হতভম্ব হলো। পুরো শরীর অবশ হয়ে এলো যেন। আভা, কি হয়েছে? পরিচিত কণ্ঠ কর্ণগোচর হতে আভা চট করে বুঝে রাখা চোখ দুটো খুলে ফেলল। তার সম্মুখে দাঁড়িয়ে ওয়ালিদ। আভা ছুটে গিয়ে ওয়ালিদের বুকে পড়ল। আচমকা কোনো কিছুই বোধগম্য হলো না ওয়ালিদের। আভাকে আগলে নিতেই খেয়াল করলো আভা কাঁদছে। অস্বাভাবিকভাবে শরীর কাঁপছে তার। ওই অবস্থায় আভাকে কোলে তুলে খাটে এনে বসালো। উদ্বিগ্ন গলায় বলল, আভা, কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, এই সোনামণি, বলো না কি হয়েছে? আভা আবারও জড়িয়ে ধরল ওয়ালিদকে। অনবরত কাঁদছে সে। কথা বলার মতো অবস্থায় নেই। অরণ্যকে দেখেছিল আভা, কিন্তু হুট করে কোথায় গায়েব হলো সে? ওয়ালিদকে দেখে নিশ্চয়ই পালিয়েছে। আভা সিদ্ধান্তহীনতায় ভুগল। এক মুহূর্তে কি অরণ্যর কথা বলা উচিত? ওয়ালিদকে সে ভালো মতো চেনে। অরণ্যের কথা বললে অনুষ্ঠান বা মানুষজন কিছুই মানবে না। আভা নিজেকে সামলালো। কম্পনরত গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম। কেউ ছিল এখানে। আপনি কেন বারবার আমায় একা ফেলে যান? ভীষণ খারাপ আপনি, জঘন্য লোক আপনি। আমার কথা একটুও ভাবেন না। ওয়ালিদ দিশাহীন বোধ করল। ঘরেই তো রেখে গেছে, সে কি রাস্তায় ফেলে গেছে? তবে আপাতত তর্ক করতে মন চাইল না। মেয়েটা আসলেই ভয় পেয়েছে। শান্ত করার জন্য বলল, আচ্ছা, সরি বলছি। এবার থেকে কোলে করে রাখবো, যতদিন না তুমি বড় হচ্ছ, ঠিক আছে? আভা ওয়ালিদের বুক থেকে মাথা তুলে গরম চোখে চাইল। দূরে সরে বসলো। মুখ ভার করে বলল, আপনার মজা মনে হচ্ছে তাই না? অসভ্য, বাজে, জঘন্য একটা লোক আপনি। ওয়ালিদ শব্দ করে হাসলো। বসা থেকে উঠে পড়ল। আভার সম্মুখে দাঁড়াতেই মুখ ঘুরিয়ে নিল আভা। ঠোঁট টিপে হাসলো ওয়ালিদ। বলল, তুমি নিচে যাবে না? কেঁদে কেঁদে অবস্থা এমন করেছো যে এখন যে কেউ তোমাকে দেখলে ভয় পাবে। ইস, তোমার মেকআপ সব নষ্ট হয়ে গেছে। আভা গম্ভীর কণ্ঠে বলল, আমি কোনো মেকআপ করিনি। যত সব ফাও কথা। আমি যাব না, আপনি যান। আমি তো যাবই। নিচে কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে জানো? তুমি দেখলে বুঝতে মেকআপ করা কাকে বলে। অভিমানে নাকের পাঠা ফুলে উঠল আভার। ভীষণ কান্না পাচ্ছে তার। ক্ষুব্ধ গলায় বলল, তাহলে যান, গিয়ে মেয়ে দেখুন। আমার কাছে এসেছেন কেন? কাউকে পছন্দ হলে তার গলায় ঝুরলে পড়ুন, যান। এমনিতে তো আপনি শাহরিয়ার ওয়ালিদ চৌধুরী, মেয়েরা তো আপনার উপর এমনিতেই ফিদা। শেষের কথাগুলো ওয়ালিদকে নকল করে বলল আভা। ওয়ালিদ ঘর কাঁপিয়ে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, তোমার কিন্তু তোমার বরকে সামনে রাখা উচিত, নয়তো কখন কোন মেয়ে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায় বলা তো আর যায় না। দিনকালের যা অবস্থা। আভা জাজালো গলায় বলল, আপনি কি কোনো ছোট বাচ্চা যে আপনাকে চকলেটের লোভ দেখিয়ে ভোলাবো? আপনার মতো বাদরকে কে সামলাতে পারে আমিও দেখব। অসভ্য লোক একটা। তুমি শিওর তুমি যাবে না? আভা চট করে খাট থেকে নেমে পড়ল। সোজা গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে দেখলো একবার। চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখের কাজল লেপটে বেহাল অবস্থা। আসলেই তাকে দেখে মানুষ ভয় পাবে। নিজেকে পরিপাটি করতে করতে বলল, অবশ্যই যাব। খবরদার, আপনি আমাকে না নিয়ে গেছেন তো খুব খারাপ হবে কিন্তু। ওয়ালিদ এগিয়ে এসে আভার ঠিক পেছনে দাঁড়ালো। চাপা স্বরে বলল, প্রিন্সেস সিন্ড্রেলা এইভাবে হুকুম করলে সাধারণ মানুষ কি অমান্য করতে পারে? সে বললে জান হাজের। আভা আয়নায় দৃষ্টি রেখে বলল, এইসব ডায়ালগ আপনি নিচে গিয়ে ওই সুন্দর সুন্দর মেয়েদের দেবেন বরং, হ্যাঁ? শুকনো কথায় চিরা ভিজবে না, বুঝেছেন? ওয়ালিদ হাসল। সম্মতিসূচক মাথা নাড়ল। শাওনের জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো বেশ রাত করে। সবাই যার যার মতো নিজের ঘরে চলে আসলো। শাওন মৌয়ের পাশে গিয়ে শুয়ে পড়তেই মৌ জিজ্ঞেস করলো, আপনি বক্সটা খোলেননি? শাওনের স্মরণ হলো তখন। চট করে শোয়া থেকে উঠে পড়ল। মৌ মুখ ভার করে শুয়ে রইল। শাওন বলল, সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। এখন দেখি। দরকার নেই।
সরি বললাম তো। কেমন দামি গিফট আমার বউ আমার জন্য নিয়ে এসেছে, অবশ্যই দেখতে হবে। শাওন বিছানা থেকে নামতে নিতেই মো গম্ভীর গলায় বলল। ওতে প্রেগন্যান্সি টেস্ট কিট আছে। মোয়ের মুখভঙ্গি গম্ভীর। শাওন থমকালো, অবাক চোখে মোয়ের পানে চাইল। পুরো বিষয়টা তখনও তার বোধগম্য হয়নি। কৌতূহলী গলায় বলল। প্রেগন্যান্সি কিট? হ্যাঁ, রেজাল্ট পজিটিভ। কথাটা শাওনের কর্ণগোচর হতেই হতভম্ব হলো সে। বিস্ময় নিয়ে মোয়ের পানে চাইল, অবাক গলায় বলল। তুমি মানে আমরা বাবা মা হচ্ছে? মো সম্মতিসূচক মৃদু মাথা নাড়ল, কোনো কথা বলল না। অভিমানে অন্তর ভারী হয়েছে তার। সবসময় শাওনের এই নির্লিপ্ততা ভালো লাগে না। আর শাওন কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল। শাওনের কোনো প্রতিক্রিয়া না দেখে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল মো। ভাবলো শাওন বুঝি খুশি না। ভাবতেই বুকের ভিতরটা মুচড়ে উঠল মোয়ের। আঁকিপট ঝাপসা হয়। নিজের উপর প্রচণ্ড বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে। আচমকাই পুরুষালী দুটো হাত পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে মোয়ের ছোট শরীরটা। সহসাই কেঁপে ওঠে মো। কাঁধের কাজটাই থুতনি ঠেকালো শাওন। অপরাধী কণ্ঠে বলল। সরি মৌ, এই লাস্ট বার প্লিজ ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার আত্মসম্মানে আঘাত করেছি। কিন্তু আর হবে না, বিশ্বাস করো। তুমি অন্তত মুখ ফিরিয়ে থেকো না। যে আসছে তার কথা ভেবে তার এই অপরাধটুকু জন্মদাতাকে ক্ষমা করে দাও। মো ধরা গলায় বলল। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি মোটেও রেগে নেই। আপনি ভুল ভাবছেন। আপনি আপাতত বাচ্চা চান না, এটা আমার বোঝা উচিত ছিল। সরি তো আমার বলা উচিত। মো, আমি জানি আমি একজন ভালো স্বামী কখনোই হতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি একজন ভালো বাবা অবশ্যই হব। কে বলেছে আমি খুশি নই? মন থেকে বলছেন নাকি আমার মন রাখতে বলছেন? আমি ভীষণ খুশি মো। আমার জন্মদিনের আসলে সবচেয়ে দামি, সবচেয়ে বেস্ট গিফট এটা। তোমাকে কি বলে বোঝাবো সেটা আমি সত্যিই জানি না। মো শাওনের দিকে ঘুরে মাথা রাখলো ওর বুকে। হু হু করে কেঁদে ফেলল। শাওনেরও আজ চোখ ঘোলা হলো। মনে মনে একটা প্রশান্তি কাজ করলো। সে তার উত্তর পেয়ে গেছে। তার দোটানার দিন শেষ। এই তো তার ভবিষ্যৎ। তার এমন একজন স্ত্রী যে তাকে ভালোবাসে। এই তো তার পরিবার। এমন একজন তার জীবনে পাঠানোর জন্য বার কয়েক শুকরিয়া যাপন করে শাওন। মোয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল। শান্ত হয়ে যাও, বললাম তো। আর হবে না। আজকের পর আমিও একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছি, আমাদের সুন্দর একটা সংসার হবে। বন্ধ ঘরে দুইজন নরনারীর উষ্ণ নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। একে অপরের মাঝে বিলীন হওয়ার সুপ্ত প্রয়াস যেন। আচমকা কেউ প্রচণ্ড শক্তিতে দরজায় করাঘাত করতেই ধ্যান ভাঙল ওদের। এমনভাবে দরজায় ধাক্কাধাক্কি করা হচ্ছে যেন দরজার ওপাশের মানুষটার ভীষণ তাড়া। এখনই পারলে দরজা ভেঙে ভিতরে চলে আসবে। বিশেষ মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো ওয়ালিদের। মুখ দিয়ে চসূচক শব্দ করে বলল। এতে সমস্যা কি ভাই? এই রাতের বেলা কি কারো প্রেগন্যান্সির পেইন উঠছে? ভেজা চোখে খিলখিল করে হেসে উঠল আভা। ওয়ালিদ কঠিন চোখে চাইল। অদূরে চুম্বন করে কামড় বসালো মৃদু। আভা মুখ ভার করে ফেলতেই ক্ষুব্ধ গলায় বলল। এ হাসিটা এতক্ষণ কোথায় ছিল? তোমাকে তো পরে দেখছি। আপাতত যে দেখা দিতে এসেছে তাকে দেখে আসি। কারো আমার শান্তি সহ্য হয় না। আভা আবার উচ্চ শব্দে হেসে উঠল। ওয়ালিদ চোখ রাঙিয়ে উঠে বসল। পাশ থেকে শার্ট তুলে গায়ে জড়াতে জড়াতে এগুলো দরজার নিকট। দরজা খুলতেই দরজার অপর পাশে দাঁড়ানো অ্যালিসা, শাওন, সালেহা, মো, ইমতিয়াজ সবাই একসঙ্গে শুভ জন্মদিন বলে উঠল। ওয়ালিদ অবাক হলো বেশ। তার মাথা থেকে কিভাবে বেরিয়ে গেল। ইমতিয়াজ বললেন। ঘুমিয়েছিলিস নাকি মরে গিয়েছিলিস? দরজা খুলতে এত সময় লাগে? ওয়ালিদ জোরপূর্বক হাসল। কিছু অবশ্য বলতে হলো না তাকে। কেউ শোনার অপেক্ষা করল না। ততক্ষণে কেক মোমবাতি নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ওয়ালিদ ঘরের ড্রিম লাইট অফ করে স্বচ্ছ লাইট অন করলো। অ্যালিসা এদিক ওদিক চেয়ে বলল। আভা কোথায়? ওয়ালিদ খাটের পানে একবার চেয়ে বলল। ওয়াশরুমে গেছে মেবি। অনেক ধন্যবাদ ড্যাড, মম। ইমতিহাজ, সালেহা দুজনেই ওয়ালিদকে জড়িয়ে ধরল। অ্যালিসা বলল। বাহ, আমাদের দেখছি কোনো দামই নেই। ভাইয়া চলো আমরা চলে যাই। ওয়ালিদ ঝাঁপিয়ে পড়ল শাওনের বুকে।
শাওন উচ্চ শব্দে হাসলো, নিজেও জড়িয়ে ধরলো ওয়ালিদকে। নমনীয় গলায় বলল, শুভ জন্মদিন। এইভাবেই তোর 100 বছর পূর্ণ হোক। ওয়ালিদ অ্যালিসার পানে চেয়ে মুখ ভেঙিয়ে বলল। যা, তুই বের হো এবার। অ্যালিসা চোখ রাঙালো। ওয়ালিদ হাসলো। অ্যালিসার মাথায় একটা চড় মেরে পরক্ষণেই ঠোঁট ছোঁয়ালো। অ্যালিসাও হাসলো। আভা এসে দাঁড়িয়েছে। ইমতিয়াজ হাসতে হাসতে বললেন, এই নলায়ক সুদ দেবে না। অবা ও ওইসো, আভাও এসে গেছে। কেক কাটো এবার। আর বয়স তো কম হলো না, 25 বছরে পড়লো। এই বছর থেকে মানুষ হওয়ার চেষ্টা করো। সালেহা ধমকের গলায় বললেন, তুমি চুপ করো, সব সময় খালি বাজে কথা। ওয়ালিদ চল, কেক কাট। কেক কাটা শেষ হতেই ওয়ালিদ একে একে সবাইকে খাওয়ালো। অ্যালিসার নাকে কেন কেক লাগালো এটা নিয়ে দুজনের মধ্যে দৌড়াদৌড়ি হলো। ইমতিয়াজের কাছে এগোতেই উনি কেক খেলেন অল্প। ওয়ালিদ কাঁধে হাত রেখে বললেন, দেখ, জীবনে যা যা ঠিক তো আছে, বলে যা। তুই আমার ছেলে, এটাই সব সময় মনে রাখবি। এই পরিবারটা তোর। আমি মরার আগ অবধি তোদের এইভাবে দেখতে চাই। আমার শেষ ইচ্ছে বলতে পারিস, রাখবি তো আমার কথা? ওয়ালিদ সম্মতি সূচক মাথা নাড়ল। ইমতিয়াজকে জড়িয়ে ধরল শক্ত করে। ইমতিয়াজ হাসলেন। ওয়ালিদের দৃষ্টি ঝাপসা হয়। সযত্নে লুকায় তা। হাসি মুখে বলল, আমার গিফট কই ড্যাড? ভাই, মম, কেউ কিছুই নিয়ে আসুনি? এটা কিন্তু ঠিক না, হ্যাঁ? ইমতিয়াজ বললেন, তুই যেহেতু বড় হয়েছিস, তোকে আজ থেকে একটা বউ দিলাম। যা, আবাকে তোকে দিয়ে দিলাম। এ যাবৎকালে এর চেয়ে বড় উপহার পেয়েছিস কখনো? এটা তো চিটিং ড্যাড। ও তো আগে থেকেই আমার। হ্যাঁ, কিন্তু আমরা তো দিইনি। আজকে আমরা পূর্ণ সম্মতিতে দিলাম, তাই না সালেহা? ওয়ালিদের থমথমে মুখ দেখে হাসলো সবাই। সালেহাও হাসছে। ওয়ালিদ বলল, আর ভাই, তোমারও কি তাই মত? আলাদা কিছু দেবে না? একদমই না। আমার একমাত্র ভাইকে আমি আলাদা কিছু না দিলে হয়? জন্মদিনের উপহার হিসাবে তোকে এমন একটা জিনিস দেব যে এই জিনিস আর কেউ তোকে দিতে পারবে না। সেটা কি? আর কবে দেবে? শাওন মৃদু হেসে বলল, সেটা পাওয়ার জন্য তোকে কয়েক মাস অপেক্ষা করতে হবে, তারপর হতে পারি। আর তারপর কয়েক মাস অপেক্ষা করলে জিনিসটা তোকে চাচ্ছু চাচ্ছু বলে রাখবে। তোর কোলে উঠবে, তোর কাছেও আবদার করবে। আপাতত সে তার মায়ের পেটে রেস্ট নিচ্ছে। হতভম্ব হলো উপস্থিত সকলে। কৌতূহলী চোখে মোয়ের পানে চাইতেই মৌ লজ্জা পেল বেশ। অপ্রস্তুতভাবে সম্মতিসূচক মৃদু মাথা নাড়ল। ওয়ালিদ খুশি হয়ে বলল, কংগ্রেচুলেশনস ভাই, এরা আসলেই বেস্ট গিফট। কিন্তু তুমিও তো চিটিং করলে। প্রথমে একজনের গিফট কপি করেছো, আর নিচের পাওয়া গিফট আমার জন্মদিনের গিফট হিসেবে চালিয়ে দিচ্ছ। তোমার থেকে তো এটা আশা করিনি। মানে? ওয়ালিদ হাসতে হাসতে বলল, তোমার জন্মদিন উপলক্ষে ভাবি গিফটটা দিয়েছে, তাই না? শাওনও হাসলো। উপস্থিত সবাইও হাসলো। বেশ কিছুক্ষণ খুনছুটির পর বেরিয়ে গেল সবাই। ওয়ালিদ দরজা বন্ধ করে ফিরে আসতেই আভা বলল, আপনার আজকে জন্মদিন আমাকে বলেননি তো? ওয়ালিদ কিছু না বলে এগিয়ে আসলো আভার নিকট। সম্মুখে দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব। সব বাজে কথা। জন্মদিন আপনার, আমাকে কেন সারপ্রাইজ দেবেন? আপনি ইচ্ছে করেই আমায় বলেননি, তাই না? ওয়ালিদ ভ্রু কুণ্ঠিত করে চাইল। আভা মুখ ভার করে দাঁড়িয়ে। ওয়ালিদ বলল, তুমি কি রাগ করেছো? মোটেও না। কথার কাজের তো মিল পাচ্ছে না। জাহান্নামে যান আপনি। কথাটা বলে তড়িৎ আভা খাটে গিয়ে শুয়ে পড়ল। মুখ ঘুরিয়ে শুয়েছে। ভাবখানা এমন ওয়ালিদের মুখ সে দেখতে চায় না। ওয়ালিদ লাইট অফ করে শুয়ে পড়ল। পেছন থেকে আভাকে শক্ত করে জড়িয়ে ধরতেই ছটফট করে উঠল আভা। ওয়ালিদ গম্ভীর গলায় বলল, লাফালাফি করার দরকার নেই। জাহান্নামে গেলে তোমাকে সাথে নিয়েই যাব। তুমি অযথাই হাইপার হচ্ছ। ওয়ালিদের জন্মদিনের জন্য বিরাট আয়োজন করার কথা থাকলেও ওয়ালিদ বারণ করে দিল। ও চাই এবারের জন্মদিনটা শুধু নিজের পরিবারের সাথে কাটাবে। সেই মোতাবেক ছোট করে আয়োজন করা হয়েছে। সালেহা আজকে নিজের হাতে সব রান্না করবেন। রান্নাঘর সকাল থেকে তার দখলে। আভার মৌ তাকে সাহায্য করছে শুধু। রান্না মোটামুটি সবকিছু শেষ করে সালেহা গোসলের জন্য চলে গেলেন। সালেহা যেতেই মৌ বলল, আভা, একটা কথা বলতো, তুই আমার উপর এখনো রেগে আছিস? আভা মৃদু হেসে বলল, তেমন কিছু না আপু। আমার আসলে পুরো বিষয়টা মানতে একটু কষ্ট হচ্ছে। হুট করে এসব অদ্ভুত লাগে, এর বেশি কিছুই না। মৌ মৃদু মাথা নাড়ল। আচমকা রান্নাঘরের তাকে রাখা আচারের বয়ামে চোখ আটকালো মৌয়ের।
চট করে ওটা পেরে এনে মুঠো করে আচার নিয়ে খেতে লাগলো। আভা অবাক হয়ে বলল, এত আচার খাচ্ছ কেন? এটা তেঁতুলের আচার, ঠান্ডা লাগবে তোমার। বাদ দে তো, কিচ্ছু হবে না। আমার ভালো লাগছে না খেতে। আচ্ছা, একটা কথা বলি। আভা মাথা নেড়ে বলল, বলো। তুই সুখবরটা কবে দিবি? আমি কিসের কথা বলছি তুই বুঝতে পারছিস, তাই না? অপ্রস্তুত হলো আভা। আড়ষ্টতায় নুয়ে গেল। মুখ খিলখিল করে হেসে বলল, আমার দেওর তো তোকে চোখে হারায়, ভালোবাসারও তো কমতি দেয় বলে মনে হয় না। তাহলে সমস্যাটা কি? কিসের সমস্যার কথা? ওয়ালিদ বলল। ওয়ালিদকে দেখে অপ্রস্তুত হলো মো। ইস, কি না জানি শুনে ফেলেছে। লজ্জা লাগলো খুব। তড়িগড়ি করে বলল, তেমন কিছু না, তোমরা কথা বলো, আমি বরং যাই। তড়িৎ পায়ে বেরিয়ে গেল মো। আভা হতভম্ব হয়ে সেদিকে চাইল। ওয়ালিদের কিছুই বোধগম্য হলো না। ধীর পায়ে আভার নিকটে এসে দাঁড়ালো। কৌতূহলী গলায় বলল, এই ভাবি জান আমাকে দেখে ভূত দেখার মতো করে পালালো কেন? আর কিসের সমস্যার কথা বলছিল? তোমাকে আবারও কথা শোনাচ্ছিল এই মহিলা? আভা ধমকে উঠল। মোটেও না। খামোখা কথা শোনাতে যাবে কেন? এমনি কথা বলছিল। ও, তুমি কি করছো? আভা বিরক্ত গলায় বলল, ফুটবল খেলছি। কেন, আপনি দেখতে পাচ্ছেন না? মেয়েরা ফুটবল তো খেলে, তবে বল দিয়ে না, তাদের প্রিয় ছেলেদের মন আর মাথা দিয়ে। আভা কঠিন চোখে চাইল। ওয়ালিদ থমথমে মুখে বলল, কি এখন সত্যি কথাও বলতে পারবো না? তোমার যত রাগারাগি সব আমার সাথেই, তাই না? অন্যকে তো দুটো চট দিয়ে গেলেও গায়ে লাগে না। এই মহিলা তোমাকে কিছু বলে তুমি কেন সহ্য করো? হ্যাঁ, আভা ক্ষুব্ধ গলায় বলল, ও আমাকে কিছু বলেনি, বাচ্চার কথা বলছিল, আপনার সমস্যার কথা বলছিল আর কি। আমার সমস্যা মানে? এই আমার সমস্যা মানে কি? আভা ক্ষুব্ধ গলায় বলল, আর ধুর, আমি কি সেটা বলেছি নাকি? আপনি ভুল ভাল ভাবেন কেন সব সময়? আপু বলছিল আপুর তো বাচ্চা হচ্ছে, এবার আমাদেরও বাচ্চা হওয়া উচিত। এটাই, আর কিছুই না। কথাটা বলেও সংকুচিত হলো আভা। লজ্জায় কুকড়ে গেল রীতিমতো। অস্বস্তিতে কাটা হয়ে রইল। ওয়ালিদ কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল। বিরক্ত হয় আভা। এইভাবে তাকানোর কি আছে? আবার অস্বস্তি যেন আরো বাড়তে চাইছে। ওয়ালিদ বলল, সোনিয়ামণির শখ কত? একসাথে এতগুলো বাচ্চা আমি সামলাতে পারবো না। আমিও তো মানুষ নাকি? আমার কথাটাও একটু ভাবো। আগে তুমি বড় হয়ে যাও, কথায় কথায় আমার কোলে ওঠা বন্ধ করো, তারপর না হয় বাচ্চার কথা ভাববো। আভা চোখ রাঙিয়ে বলল, আপনি না এক্ষুনি এখান থেকে যান। আমার কিন্তু প্রচন্ড মাথা গরম হচ্ছে। তাতে আমার কি? আমার তো ভালোই লাগছে। বিষয়টা বোঝো, তোমার ওই পুরো বাচ্চা বলার বয়স হয়েছে, আর কুটনামিতে তো উনি শাশুড়ি হওয়ার যোগ্যতা রাখেই। সেখানে তুমি ভালো একটা শিশু, একটা ধমক দিলে 3 ঘন্টা কাঁদবা। হয়, এমন হয়। এই বয়সে একটু একটু ফ্যান্টাসি সবার আসে। তবে আমি জানতাম ফ্যান্টাসির প্রথম ধাপ প্রেমে পড়া। তুমি পড়ছো না কেন সোনামণি? আভা ঝাঁঝালো গলায় বলল, কোথা থেকে পড়লে আপনার সুবিধা হবে বলুন তো? আর কার প্রেমে পড়তে হবে? আপাতত আমার প্রেমে পড়লেই হবে। ঘরে আপন বর থাকতে তুমি পর খুঁজছো? ভেরি ব্যাড। আভা কিছু বলার পূর্বে হন্তদন্ত পায়ে অ্যালিসা এসে হাজির হলো। উত্তেজিত গলায় বলল, ভাইয়া, তাড়াতাড়ি চলো, আবুর শরীর খারাপ করেছে, এখনই হাসপাতালে নিতে হবে। ইমতিয়াজকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হলো। ওনার অবস্থা বেশ গুরুতর, তাই ভর্তি করানো হলো। ওয়ালিদ, শাউন, সালেহা সবাই ছুটলেন হাসপাতাল। কয়দিন আগেই তালুকদার বাড়ি ছেড়ে এসেছে তারা। বর্তমানে ইমতিয়াজদের বাড়িতেই আছে। বাড়িতে এখন আভা, মো আর অ্যালিসা। আভা নিজের ঘরে বসে দুশ্চিন্তার সাথে ভয় হতে লাগলো। অ্যালিসার ঘরে ঢুকতে গিয়ে দেখলো ও ফোনে মগ্ন হয়ে কথা বলছে। ভাব দেখে আবার বুঝলো ওটা দিয়ে হবে। অতএব অ্যালিসার ঘরে যাওয়া আবার ঠিক মনে হলো না। বাধ্য হয়ে মুয়ের ঘরের দিকে এগুলো। দরজার কাছে এসে থামলো। মুখ খাটের উপর শুয়ে ফোনে কিছু দেখছে। কারোর উপস্থিতি টের পেতেই চোখ তুলে চাইলো। আভাকে দেখে তার মুখে হাসি ফুটল। মনে মনে বেশ খুশি হয়েছে সে। মৃদু হেসে বলল, আভা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে এসে বস। আভা দের পায়ে খাটে এসে বসলো। মো শোয়া থেকে উঠে বসলো। আভা বলল, আসলে আমার ঘরে একা একা ভয় করছিল, তাই ভাবলাম তোমার এখানে চলে আসি। তুমি আবার উঠতে গেলে কেন? তুমি ফোনে কিছু দেখছিলে তো, দেখো। মো একটু সময় নিয়ে নিজের দুহাত মেলে দিল। ইশারা করলো আভাকে কাছে আসতে। আভা হতভম্ব হলো। মো বলল, কি হলো আয়, আমাকে একবার জড়িয়ে ধর। কথাই বলে বোনের মধ্যে মাকে পাওয়া যায়। আমিও একটু আমার মায়ের সান্নিধ্য পেতে চাই। যখনই মনে হয় আমি মা হচ্ছি, আজকাল অদ্ভুতভাবে মায়ের শূন্যতাটা
অনুভব করি। আভা আলতো হাতে জড়িয়ে ধরল মৌকে। পর মুহূর্তেই ঢুকরে কেঁদে উঠল মৌ। আবার দু চোখও ঝাপসা হলো। মনে হলো কোনো স্বপ্নের দুনিয়ায় আছে সে। নয়তো এও কি সম্ভব? সবসময় নিজেকে একা জেনে আশা আভারও নিজের কেউ আছে, নিজের একটা সম্মানীয় পরিচয় আছে। এই দিনও যে আসবে এ আভা স্বপ্নেও ভাবেনি। এখনো বিশ্বাস করতে পারছে না। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু নিঃশব্দে গড়ায় আভার। মৌ কম্পিত গলায় বলল, আমি সরি সোনা, খুব 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 সরি। আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি সহ্য করতে পারছি না। যখনই তোকে দেখি অদ্ভুত এক লজ্জাবোধ, কণ্ঠাবোধ আমাকে জেঁকে ধরে, আমার মধ্যে অস্থিরতার সৃষ্টি করে। বাহির থেকে হাসলেও আমার ভেতরটা পুড়ে যায়। আমাকে প্লিজ ক্ষমা করে দে। আভা অপ্রস্তুত হলো। মৌ আভাকে ছেড়ে দিল। নিজে আভার চোখের পানি মুছে দিল যত্ন করে। আভার চোখ দুটো আবেশে বুঝে আসে। চোখ মেলে মৃদু হেসে বলে, আমি তোমার প্রতি মোটেও রেগে নেই আপু। হয়তো তোমার জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। তোমার জায়গা থেকে দেখতে গেলে যথেষ্ট কারণ আছে। আমি শুধু নিজের প্রতি বিরক্ত ছিলাম। আমার নিজের প্রতি প্রচণ্ড অভিমান ছিল। আমার মনে হতো আমি বেঁচে আছি কেন। এখন মনে হয় আল্লাহ হয়তো এই দিনটা দেখানোর জন্য এতদিন বাঁচিয়ে রেখেছে। আমাকে যতটুকু দিয়েছে তাতেই আমি পরিপূর্ণ। এখন যদি আমি মরেও যাই, আমার কোনো আফসোস থাকবে না। মৌ চোখ রাঙালো, শক্ত গলায় বলল, খবরদার, যদি এসব ভুলভাল কথা বলেছিস তো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথাটার উপর আমার বিশ্বাসটা আরও দৃঢ় হলো জানিস। উনি কৌশলে ঠিক তোকে সারা জীবন আমার সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, দেখেছিস? আভা ভেজা চোখে হাসল। সম্মতি সূচক মৃদু মাথা নাড়ল। মৌ নিজের কোলের দিকে ইশারা করে বলল, এখানে শুয়ে পড়, একটা জিনিস দেখাবো। আভার প্রথম সংকোচ বোধ হলেও মৌ জোর করে ওর কোলে শোয়ালো। আভার মনে হলো মৌ যেন 3-4 বছরের বাচ্চা হয়ে গেছে। অদ্ভুত রকম উচ্ছ্বাস তার চোখে মুখে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। আভা সেই কাণ্ড দেখে মৃদু হাসল। মৌ ফোনে ভিডিও অন করেছে। সেখানে নবজাত শিশুর যত্ন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। নিজে দেখার সাথে সাথে আভাকেও দেখাতে লাগলো। তার সাথে পাল্লা দিয়ে চলেছে কথা। বিভিন্ন বিষয় আগ্রহ নিয়ে আভাকে বলছে। সেই সময় দুই বোনের মধ্যে অনেক কথা হলো। সম্পর্কটাও অনেকটাই সহজ হলো। ইমতিয়াজের শরীরের অবস্থা কিছুটা স্বাভাবিক এলো। তবে তাকে হাসপাতালে রাখা হবে সিদ্ধান্ত হলো। আফতাব খবর পাওয়া মাত্র হাসপাতালে উপস্থিত হলেন, সঙ্গে স্ত্রী আমেনা। ইমতিয়াজ ভাঙা ভাঙা গলায় বার কয়েক ওয়ালিদার শাওনকে বাড়ি ফিরতে বলল। তিনি ইশারায় বোঝালেন ওয়ালিদের জন্মদিন মাটি হোক সেটা তিনি কোনোভাবেই চান না। ওয়ালিদ সে কথা মানতে যদিও নারাজ, তবে সালেহাও জোরাজুরি করতে লাগলেন। এর মধ্যেই ঠিক হলো সালেহার সাথে হাসপাতালে আমেনা আর আফতাবও থাকবে। তাই শাওন আর ওয়ালিদ যেন ফিরে যায়। যেহেতু ইমতিয়াজের অবস্থা স্থিতিশীল, তাই বাধ্য হয়ে দু ভাই বাড়ি ফেরত এলো। ঘরে ঢুকে ওয়ালিদ আভাকে পেল না। কোথায় গেল রাতের বেলা সেটা খুঁজতে বের হলো। নির্ঘাত ছাদে উঠে বসে আছে এই মেয়ে। এটাই তো তার প্রিয় কাজ। করিডোরে শাওন আর মোয়ের ঘরের সম্মুখে আসতেই শাওনের সঙ্গে দেখা হলো। সবে ঘর থেকে বের হচ্ছিল শাওন। ওয়ালিদকে দেখে বলল, কোথায় যাচ্ছিস? ওয়ালিদ চট করে জবাব না দিয়ে আমতা আমতা করতে লাগলো। শাওন মৃদু হেসে বলল, আমাকে খুঁজতে যাচ্ছিস? ও ঘরে মোয়ের সাথে আছে। দু বোন আজকে এক ঘরে থাকবে। আতকে উঠল ওয়ালিদ। কেন? পরক্ষণে সামলে নিল নিজেকে। শাওন প্রকোচকে তাকালো। ওয়ালিদ দরজা দিয়ে উকি দিয়ে ঘরের ভিতরে দৃশ্য অবলোকন করতেই চোখ ছানা বড়া হলো ওর। মোয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আভা। দুইজন আবার কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে। শাওন আলতো করে হাত রাখলো ওয়ালিদের কাঁধে। ওয়ালিদ মুখ ঘুরিয়ে তাকালো। শাওন বলল, কি হয়েছে? অবাক হয়েছিস? আমি হচ্ছে হরম অবাক হয়েছি। যাই হোক, অনেক রাত হয়েছে, আমাকে নিয়ে চলে যা। তোমারই তো ঘর, ঢুকে যাও আর ওকে ঘাড় ধরে বের করে দাও। তুই জানিস আমি ভালো ছেলে। নিজে বড় মুখ করে ওদের একসাথে থাকতে বলেছি। তুই যদি তোর বউ ছাড়া থাকতে পারিস তাহলে যা, আমিও পড়বো। আর না পারলে সেটা কর যেটা তুই বেশিরভাগ সময় করে থাকিস। ওয়ালিদ অবাক হয়ে বলল, কি? অসভ্যতামি? এতটুকু তো করতেই পারবে তাই না? এটা তো এমন বড় কিছু না। শাওন মিটিমিটি হাসছে ওয়ালিদের বিচলিত মুখ অবলোকন করে। ওয়ালিদ তা লক্ষ্য করে বলল,
আমার মাথায় কাঁঠাল ভেঙে নিজে খেতে চাইছো? তোমার থেকে এটা আশা করিনি ভাই। তুমি ভালো করেই জানতে আমি আসবো, এই জন্যই আগে ভাগে ভালো সেজে এলে, তাই তো? এই তো তোর বুদ্ধি আসলেই বাড়ছে। ভাইটা আমার আসলেই বড় হয়ে যাচ্ছে। এবার অসহায়ের মতো দাঁড়িয়ে না থেকে টুপ করে নিজের বুকে তুলে নিয়ে বিদায় নেয়। ওয়ালিদ শাওনের পানে একবার অসহায় চোখে চেয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ওয়ালিদকে আচমকা ঢুকতে দেখে শোয়া থেকে ধরফড়িয়ে উঠে বসলো আভা। মৌ সরু চোখে চেয়ে বলল। তোমার কিছু দরকার ভাইয়া? ওয়ালিদ গম্ভীর মুখে বলল। হ্যাঁ আভা, আসলে অনেক রাত হয়েছে তো, এবার ঘুমানো উচিত, তাই না? কিন্তু তোমার ভাইকে তো আমি বলে দিয়েছি আভা আমার সাথেই থাকবে, আর উনি যেন তোমার সাথে ঘুমিয়ে পড়ে। ওয়ালিদ আভার পানে একবার চাইলো। আভা নিরীহ মুখ করে চাইলো। সত্যি বলতে তারও ইচ্ছা করছে না এখানে থাকতে। মনে মনে একটা প্ল্যান ঘুরছে, কিন্তু নিজের মুখে বলতেও পারছে না। শাওন বলল। মৌ, ও যখন বলেছে তখন আভাকে বরং ছেড়ে দাও, সকালে না হয় কথা বলে নিও। ওয়ালিদ সাই দিয়ে বলল। সেটাই, এখন তো এমনিতেও ঘুমিয়ে পড়বেন, কথা না হয় কালকে বলবেন। আবার চলো, তোমার সাথে আমার কথা আছে। আভা ঘাট থেকে নেমে পড়ল। ওয়ালিদ ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছে। যাওয়ার আগে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে গেছে। মৌ শুধু হাসলো, কিছু বলল না। আভা মাথা নিচু করে বেরিয়ে গেল। প্রচন্ড আড়ষ্টতায় নুয়ে গেছে রীতিমতো। ঘরে ঢুকে দেখলো ওয়ালিদ শুয়ে পড়েছে। বোঝা যাচ্ছে রাগ করেছে। আশ্চর্য, রাগ করার কি আছে? আভা ধীর পায়ে গিয়ে গিয়ে বলল। বলছি একটু উঠবেন, আমার একটু দরকার আছে। প্রত্যুত্তর এলো গম্ভীর গলায়। তোমারও হঠাৎ পাওয়া বোনের গলা জড়িয়ে ঘুমায় যাও। সরি, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন, একটু উঠুন না। ওয়ালিদ চট করে উঠে বসলো। রক্তিম চোখে চেয়ে ঝাঁঝালো গলায় বলল। কচি খুকি তুমি, তোমার কোনো দোষ থাকতেই পারে না। তুমি জানতে না আমি হাসপাতাল থেকে আসছি, আমার মানসিক অবস্থা কেমন থাকতে পারে? তোমার কি এখানে আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল না? এখন আবার ঠিক করে ঘুমাতেও দেবে না, সমস্যা কি তোমার? চোখ বুঝে কথাগুলো হজম করলো আভা। আপাতত ঝগড়া করতে চায় না। কম্পিত গলায় বলল। একটু ওয়াশরুমে যান তো। ওয়ালিদ বিরক্ত চোখে চেয়ে বলল। কি বাজে কথা বলছো? যান, তারপর বলছি। তুমি প্লিজ। ওয়ালিদ কিছু বলতে নিয়েও বলল না। চুপচাপ খাট থেকে নেমে ওয়াশরুমের নিকট এগোতে লাগলো। আভা ওর সাথে যাচ্ছে দেখে বলল। কি ব্যাপার, তুমিও সাথে যাবে? আভা মাথা নেড়ে বলল। না, আপনি যান, আর কথা দিন 30 মিনিটের আগে বের হবেন না। এই রাতের বেলা এইসব কি মজা করছো তুমি আমার সাথে? আভা না বোধক মাথা নাড়ল। ওয়ালিদ আর কথা বাড়ালো না, ওয়াশরুমের ভেতরে চলে গেল। মেয়েটার সমস্যা কি সেটাই বুঝতে পারছে না। এ আজব কাজেরই বা মানে কি? কয়েক মুহূর্ত পার হতেই আভা বলল। আপনি এবার যেতে পারেন। ওয়ালিদ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতেই প্রচন্ড বিস্ময়ে হতভম্ব হলো। পুরো ঘরে ড্রিম লাইটের পাশাপাশি কয়েকটা টুনি বাতিও জ্বলছে। আছে অনেকগুলো বেলুন, মাঝের টেবিলে মোমবাতি, কেক। আভা সেখানে দাঁড়িয়ে। পরনে লাল রঙের একটা শাড়ি, চুলগুলো খোলা, কানে বেশ বড়সড় একজোড়া ইয়ারিং, ঠোঁট দুটো গোলাপের পাপড়ি নেই, লাল টকটকে লিপস্টিকে চকচক করছে। এতটুকুতেই ড্রিম লাইটের আলোয় আভাকে যেন মাত্রাতিরিক্ত মোহনীয় লাগছে। ওয়ালিদ মুগ্ধ হয়, স্তম্ভিত হয়, নিঃশ্বাস এলোমেলো লাগে। আভাতে দৃষ্টি নিবদ্ধ রেখে ধীর পায়ে এগিয়ে আসে ওয়ালিদ। ওই নিগুড় চোখের দৃষ্টিতে চেয়ে লজ্জায় হাঁসফাঁস করে ওঠে আভার সমস্ত কায়া। আড়ষ্টতায় কুকড়ে যায়, কম্পিত কণ্ঠে বলে। শুভ জন্মদিন মিস্টার শাহরিয়ার ওয়ালিদ চৌধুরী। ওয়ালিদ মৃদু হেসে বলল। ধন্যবাদ মিসেস শাহরিয়ার, কিন্তু আপনি এত কিছু কখন ভাবলেন বলুন তো? আপনার স্বামীকে নিয়ে ভাবার সময় ছিল? আবার নত মস্তক তুলে চাইল ওয়ালিদের পানে। ওয়ালিদ চেয়েছিল বিধায় চোখাচোখি হলো। আভা ক্ষুব্ধ গলায় বলল। সব বিষয়ে খোটা দেয়া কি খুব জরুরি? আপনি দিন দিন সাইকো হয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় আমি সবসময় আপনার কোলে উঠিয়ে বসে থাকবো? সবটাই আপনার মর্জি। ওয়ালিদ হাসছে, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। আভা চোখ নামিয়ে নিল। ইস, অসভ্য লোক একটা, এমন ভাবে দেখছে যেন জীবনেও দেখেনি। তার উপরে আপনি সম্বোধনটা বড্ড কানে লাগছে। আভা বলল। আমার হাতির মতো দাঁত বের করা বন্ধ করুন, আর কেক কাটুন জলদি। এটা আপনার জন্যই আনা হয়েছিল, সব নিচে রাখা ছিল, আমি শুধু এখানে নিয়ে এসেছি, ব্যাস। ওয়ালিদ আভার পাশে দাঁড়ালো, টেবিল থেকে ছুরি তুলে নিল। আভা হাততালি দিল। ওয়ালিদ কেকের প্রথম টুকরো আভাকে খাওয়ালো। আভা ওয়ালিদকে কেক খাওয়ানো শেষ করে বলল।